আজকের আলোচনার জন্য আমাদের হাতে একটা অসাধারণ জিনিস আছে। হুম। আগাথা ক্রিস্টির কিংবদন্তি তুল্য উপন্যাস অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান। এই উপন্যাসটা তো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া থ্রিলারগুলোর মধ্যে একটা। নিঃসন্দেহে। তো আজ আমাদের উদ্দেশ্যটা হলো শুধু গল্পটা বলা নয়, বরং এই রহস্যের বুননটা, এর নির্মাণ শৈলীটা একটু খুঁটিয়ে দেখা। ঠিক। 10 জন অচেনা মানুষ, বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটা দ্বীপ, আর একটা অদ্ভুত শিশুতোষ ছড়া, যেটা কিনা হয়ে উঠছে একটা খুনের নকশা। হ্যাঁ। কিভাবে এই গল্পটা এমন এক দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করে, যা আজও শ্রোতাদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দেয়, এটাই আমরা আজ গভীরে গিয়ে দেখব। ঠিক তাই। আর এখানকার আসল আকর্ষণটা কিন্তু শুধু কে খুনি এই প্রশ্নে আটকে নেই, না, একদমই না। বরং খুনের পদ্ধতিটা, তার পেছনের মনস্তত্ত্ব আর চরিত্রগুলোর যে মানসিক ভাঙন, তার মধ্যেই এর আসল শক্তিটা লুকিয়ে আছে। হুম। এই গল্পে বলতে গেলে বিচ্ছিন্নতা বা আইসোলেশন নিজেই একটা জীবন্ত চরিত্র। আগাথা ক্রিস্টি এখানে ভয়, সন্দেহ আর প্যারানয়াকে এমন এক স্তরে নিয়ে গেছেন যা প্রায় শিল্পের পর্যায়ে পড়ে। চলুন তাহলে একদম শুরু থেকে ধরা যাক। গল্পের ফাঁদটা পাতা হয়েছে অসাধারণ বুদ্ধিমত্তার সাথে। হ্যাঁ। 10 জন মানুষ, যারা একে অপরকে চেনে না, তাদের প্রত্যেককে আলাদা আলাদা অজুহাতে ডেভনের উপকূলের এক বিচ্ছিন্ন দ্বীপে আমন্ত্রণ জানানো হচ্ছে, সোলজার আইল্যান্ডে। আর প্রত্যেকটা আমন্ত্রণই নিখুঁতভাবে তৈরি, মানে প্রত্যেকের দুর্বল জায়গাটা ধরে টোপ দেয়া হয়েছে। যেমন যেমন ধরুন ভেরা ক্লেথর্ন, একজন প্রাক্তন গভর্নেস, তাকে একটা মোটা মাইনের সেক্রেটারি চাকরির লোভ দেখানো হলো। আচ্ছা। ডাক্তার আর্মস্ট্রংকে বলা হলো এক ধনী মহিলার চিকিৎসার জন্য আসতে হবে, বিপুল টাকা অফার করা হলো। আবার ধরুন ফিলিপ লম্বার্ড, একজন ভাড়াটে সৈনিক, তাকে একটা রহস্যময় কিন্তু লাভজনক কাজের কথা বলে আনা হয়। প্রত্যেকের ব্যক্তিগত লোভ বা প্রয়োজনকে কাজে লাগানো হয়েছে। একদম। প্রত্যেকের জন্য ফাঁদটা ছিল আলাদা এবং নিখুঁত। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আয়োজক মিস্টার ও মিসেস ওভেন, তারা শুরু থেকে অনুপস্থিত। হ্যাঁ, কেউ তাদের দেখেনি। অতিথিরা দ্বীপে পৌঁছানোর পর শুধু 2 জন পরিচারকের দেখা পায়, আর তারাও জানে না তাদের আসল নিয়োগকর্তা কে। এই অনুপস্থিতিটাই যেন প্রথম থেকে একটা অশুভ ইঙ্গিত দেয়, তাই না? অবশ্যই। এই অনুপস্থিতি আর বিচ্ছিন্নতায় হলো গল্পের ভিত্তি। দ্বীপটা যেমন ভৌগোলিকভাবে মূল ভূখণ্ড থেকে আলাদা, তেমনি চরিত্রগুলো কিন্তু মানসিকভাবে একে অপরের থেকে বিচ্ছিন্ন। ঠিক। আর আয়োজকের নামটা, ওই নামটার মধ্যেও তো একটা খেলা আছে, ইউএন আওয়েন, ইউএন ওভেন মানে? যেটা শুনতে অনেকটা আননোন বা অজানার মতো। ও রাইট, আননোন। হ্যাঁ, অর্থাৎ অতিথিরা দ্বীপে পৌঁছানোর অনেক আগেই এক অদৃশ্য শিকারীর ফাঁদে পা দিয়ে ফেলেছে। একদম। আর এরপরই সেই বিখ্যাত মুহূর্তটা আসে। প্রথম রাত্রি ডিনারের পর হুম। হঠাৎ একটা গ্রামোফোন রেকর্ড থেকে যান্ত্রিক স্বরে 10 জন অতিথির প্রত্যেকের বিরুদ্ধে তাদের অতীতের এক একটা অপরাধের অভিযোগ আনা হয়, এমন সব অপরাধ, যেগুলোর জন্য আইন তাদের শাস্তি দিতে পারেনি। ঠিক, যেমন ডাক্তার আর্মস্ট্রংয়ের বিরুদ্ধে অভিযোগ সে মত্ত অবস্থায় অপারেশন করে এক রোগীর জীবন নিয়েছে, হ্যাঁ। বা ভেরার বিরুদ্ধে অভিযোগ তার দায়িত্বে থাকা একটা শিশু জলে ডুবে মারা গিয়েছিল আর তাতে তার পরোক্ষ ভূমিকা ছিল। এই অভিযোগগুলো তাদের প্রত্যেকের সামাজিক মুখোশটা এক ঝটকায় খুলে ফেলে দেয়। এক্কেবারে যেটুকু ভদ্রতা বা সৌজন্য নিজেদের মধ্যে ছিল, সব উবে গিয়ে সেখানে জন্ম নেয় তীব্র অবিশ্বাস আর সন্দেহ। এর সাথে যুক্ত হয় আরও দুটো ভয়ঙ্কর জিনিস। হুম। প্রথমত, ড্রয়িং রুমে টেবিলে রাখা 10টা চীনেমাটির সৈন্যের পুতুল। আর দ্বিতীয়ত, প্রত্যেক অতিথির ঘরের দেওয়ালে ফ্রেমে বাঁধানো 10 লিটল সোলজার্স নামের একটা শিশুতোষ ছড়া। এই দুটো জিনিস প্রথমে খুব নিরীহ মনে হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় যে ওগুলো নিরীহ নয়। ওই ছড়াটা আসলে কোনো সাধারণ ছড়া নয়, ওটা হলো খুনের একটা চিত্রনাট্য, একটা ব্লুপ্রিন্ট। কে, কিভাবে, কোন ক্রমে মারা যাবে, তার একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। একদম। আর প্রতিটি মৃত্যুর পর টেবিল থেকে একটা করে সৈন্যের পুতুল রহস্যজনকভাবে গায়েব হয়ে যেতে থাকে। এটা একটা জীবন্ত কাউন্টডাউনের মতো কাজ করে। ঠিক, যা বাকিদের মনে ভয়টাকে আরও তীব্র করে তোলে। এটা শুধু খুন নয়, এটা একটা নিখুঁত পরিকল্পিত খেলা। এবার মৃত্যুগুলোর দিকে একটু নজর দেয়া যাক, কারণ শুধু খুন নয়, খুনের ধরনগুলো ছড়াটাকে অক্ষরে অক্ষরে মিলিয়ে দেওয়া হয়। প্রথম মৃত্যুটা হয় অ্যান্টনি মার্স্টনের, একজন উদ্ধত বেপরোয়া যুবক, যে নিজের দোষ কখনো স্বীকার করে না। হ্যাঁ, সে সায়ানাইড মেশানো পানীয় খেয়ে মারা যায়। ছড়া অনুযায়ী, ওয়ান চোকড হিজ লিটল সেলফ। কিন্তু এরপরে যখন মিসেস রজার্স ঘুমের মধ্যে মারা যান, যা ছড়ার ওয়ান ওভারস্লেপ্ট হিমসেলফ লাইনের সাথে মিলে যায়। হ্যাঁ, তখন থেকেই আসল আতঙ্কটা শুরু হয়। দুটো মৃত্যু পরপর ছড়ার সাথে মিলে যাওয়াটা তো আর কাকতালীয় হতে পারে না। তখনই তারা বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা বা আত্মহত্যা নয়। তাদের মধ্যেই একজন খুনি লুকিয়ে আছে। এই উপলব্ধিটাই গল্পের মোড় ঘুরিয়ে দেয়।
ভয়টা আর বাইরের কোনো বিপদ থেকে আসছে না। ভয়টা আসছে ভেতর থেকে। খুনি আমাদের মধ্যেই একজন। এই ভাবনাটা চরিত্রগুলোকে এমন এক মানসিক চাপের মধ্যে ফেলে দেয় যা কল্পনাতীত। আর এই ক্রমটাও খুব গুরুত্বপূর্ণ। প্রথম দিকের মৃত্যুগুলো এমন মানুষদের হয় যাদের অপরাধগুলো তুলনামূলকভাবে কম জটিল, কিন্তু যত গল্প এগোয় তত চরিত্রদের মানসিক প্রতিরোধ ক্ষমতা ভাঙতে শুরু করে। জিংলেং ন্যাকালতের কথাই ধরুন। তার অপরাধের ভারে তিনি এতটাই ক্লান্ত যে তিনি প্রায় মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকেন। হ্যাঁ, তার মধ্যে একটা অদ্ভুত নির্লিপ্ততা চলে আসে। তার মৃত্যুটা ছড়া অনুযায়ী ঘটে, যখন তিনি সমুদ্রের দিকে তাকিয়ে বসেছিলেন। এটা যেন এক ধরনের আত্মসমর্পণ। আর এই চরম পরিস্থিতিতে বেঁচে থাকা মানুষগুলোর ভেতরের আসল রূপটা বেরিয়ে আসে। তারা একে অপরকে পাগলের মতো সন্দেহ করতে শুরু করে। নিজেদের মধ্যে জোট তৈরি হচ্ছে, আবার মুহূর্তের মধ্যে সেই জোট ভেঙেও যাচ্ছে। ফিলিপ লোম্বার্ডের কাছে একটা রিভলভার থাকায় সে তো স্বাভাবিকভাবেই প্রধান সন্দেহভাজন হয়ে ওঠে। আবার ডক্টর আর্মস্ট্রংয়ের ডাক্তারি জ্ঞান, ওটা তার জন্য একদিকে যেমন সুবিধা, তেমনি বাকিদের চোখে সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। বিষ বা ঘুরের ওষুধ দেওয়ার ক্ষমতা তো তারই সবচেয়ে বেশি। এটাই এই গল্পের সবচেয়ে শক্তিশালী দিক। এটা আসলে প্যারানয়া বা ওই সন্দেহবাতিগ্রস্ততার একটা মনস্তাত্ত্বিক কেস স্টাডি। আদিম প্রবৃত্তি সামনে চলে আসে। আমার কাছে ভেরা ক্লেথর্নের চরিত্রটার পরিবর্তনটা সবচেয়ে আকর্ষণীয় মনে হয়। আচ্ছা। শুরুতে সে ছিল একজন ভীতু সাধারণ গভর্নেস, কিন্তু যত সময় এগোয় তার টিকে থাকার প্রবৃত্তিটা তত হিংস্র হয়ে ওঠে। তার অতীত অপরাধটা ছিল নিষ্ক্রিয়তার। সে একটা শিশুকে ইচ্ছে করে ডুবতে দিয়েছিল, অথচ দ্বীপে সে সবচেয়ে সক্রিয় এবং ঠান্ডা মাথার একজন সার্ভাইভারে পরিণত হয়। এটা অসাধারণ একটা পয়েন্ট। যেন তার ভেতরের সেই অপরাধ বোধটাই তাকে বাঁচার জন্য আরও মরিয়া করে তুলছে। ঠিক। ক্রিস্টি এখানে চরিত্রদের অতীত অপরাধকে শুধু গল্পের পটভূমি হিসেবে ব্যবহার করেননি, বরং দ্বীপে তাদের আচরণের একটা মনস্তাত্ত্বিক নির্দেশক হিসেবে ব্যবহার করেছেন। কে কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও তাদের অতীত দিয়ে কিছুটা বোঝা যায়। হ্যাঁ, প্রত্যেকেই একই সাথে শিকার এবং সম্ভাব্য শিকারী। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, কারণ তারা প্রত্যেকেই জানে যে এই ঘরে উপস্থিত সবাই এক একজন অপরাধী যারা আইনকে ফাঁকি দিতে পেরেছে। তাই যে কোনো মুহূর্তে যে কেউ খুন করতে পারে, এই ধারণাটা খুব সহজেই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ঠিক। গল্পের শেষে পরিস্থিতিটা এমন এক জায়গায় পৌঁছায় যা প্রায় অসম্ভব মনে হয়। হুম। দ্বীপের 10 জন অতিথি মৃত। পুলিশ যখন দ্বীপে পৌঁছায় তারা 10টা মৃতদেহ ছাড়া আর কিছুই পায় না। এটা একটা চূড়ান্ত রহস্যের জন্ম দেয়। যদি খুনি তাদের মধ্যেই একজন হয়, তাহলে শেষ ব্যক্তি কিভাবে মারা গেল? আমাদের হাতে থাকা এই নাট্যরূপে যেমনটা উপন্যাসেও আছে, রহস্যের সমাধানটা কিন্তু সরাসরি দেওয়া নেই। না, নেই। আমরা পুলিশ অফিসারদের কথোপকথনের মধ্যে দিয়ে এই অসম্ভব পরিস্থিতিটা জানতে পারি। তারা হতবুদ্ধি। আর এখানেই গল্পটা একটা নিখুঁত লকড রুম মিস্ট্রির পর্যায়ে চলে যায়। ঠিক। লকড রুম মিস্ট্রি হল এমন এক ধরনের রহস্য যেখানে একটা বদ্ধ ঘরে বা সীমিত জায়গায় অপরাধ ঘটে, কিন্তু অপরাধী কিভাবে ভেতরে ঢুকল বা বেরিয়ে গেল তার কোনো সুস্পষ্ট ক্লু থাকে না। এক্ষেত্রে পুরো দ্বীপটাই একটা লকড রুম। আর ভিরা ক্লেথনের মৃত্যুর দৃশ্যটা ওটাই রহস্যকে আরও জটিল করে তোলে। কিভাবে? পুলিশ দেখে সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু যে চেয়ারে দাঁড়িয়ে সে ফাঁসি দিয়েছে সেই চেয়ারটি ঘরের এক কোণায় খুব সুন্দর করে গুছিয়ে রাখা ছিল। ও হ্যাঁ। এটা কিভাবে সম্ভব? একজন মানুষ ঝুলে পড়ার পর চেয়ারটাকে সরাবে কে? এই একটা ছোট্ট ডিটেল। হ্যাঁ, এই একটা ডিটেল পুরো রহস্যটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। এই প্রশ্নগুলোই এই গল্পকে একটা সাধারণ থ্রিলার থেকে ক্লাসিক রহস্যে পরিণত করে। এটা পাঠক বা শ্রোতাকে এমন এক জায়গায় এনে দাঁড়ায় যেখান থেকে বেরোনোর কোনো যৌক্তিক পথ খোলা থাকে না। ঠিক। সমাধানের জন্য তখন আমাদের গল্পের বাইরে থেকে আসা তথ্যের ওপর নির্ভর করতে হয়, যা উপন্যাসের শেষে একটা বোতলবন্দি চিঠির মাধ্যমে প্রকাশ পায়। কিন্তু এই অডিও ড্রামাটা আমাদের সেই উত্তরের আগের মুহূর্তের চরম উৎকণ্ঠার মধ্যে ছেড়ে দেয়। একদম জায়ের আবেদন আরও বাড়িয়ে তোলে। তাহলে সব মিলিয়ে আমরা কি পেলাম? একটা নিখুঁতভাবে পাতা ফাঁদ, খুনের জন্য একটি ছক বাঁধা চিত্রনাট্য, আর কিছু মানুষের চরম মানসিক চাপের মুখে ভেঙে পড়ার এক জীবন্ত দলিল। গল্পটা এমনভাবে সাজানো হয়েছে যা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রোতাকে আঁকড়ে রাখতে বাধ্য। আর আসল বুদ্ধিমত্তার পরিচয়টা এখানেই, যে গল্পটা শুধু একটা খুনের রহস্য নয়, না, এটি বিচার, পাপ এবং প্রতিশোধের এক শীতল আখ্যান। খুনি ইউএন আওয়েন এখানে নিজেই বিচারক এবং জল্লাদের ভূমিকা পালন করেছে। সেই সব অপরাধের জন্য যা প্রচলিত আইন ছুঁতে পারেনি। হ্যাঁ, সে এমন মানুষদের শাস্তি দিয়েছে যারা সমাজের চোখে হয়তো নির্দোষ, কিন্তু নৈতিকভাবে অপরাধী। আর এটাই গল্পটাকে একটা গভীর দার্শনিক প্রশ্নের সামনে দাঁড় করায়। কি রকম? যখন আইনি ব্যবস্থা ব্যর্থ হয়, তখন কোনো ব্যক্তির
কি নিজস্ব বিচার ব্যবস্থা তৈরি করার অধিকার আছে? খুনি এখানে যেটাকে ন্যায় বিচার বলছে সেটা কি আসলে প্রতিশোধ ছাড়া আর কিছু? এবং সেই অধিকার আর সাধারণ খুনের মধ্যেকার সীমারেখাটাই বা ঠিক কোথায়? এই গল্প আমাদের কোনো সহজ উত্তর দেয় না, একদমই না। বরং এটি আমাদের সমাজের বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা এবং মানুষের ভেতরে যে অন্ধকার দিকটা সেটা নিয়ে ভাবতে বাধ্য করে। অপরাধটা হয়তো সমাধান হয়ে যায়। কিন্তু এর পেছনের নৈতিক প্রশ্নগুলো চিরকাল থেকে যায়, আর সম্ভবত সেই কারণেই এত বছর পরেও অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান আমাদের এতটা নাড়িয়ে দিয়ে যায়।